আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আজকে আমি আইন বিজ্ঞানের আর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছে 2024-25 আগামী অক্টোবর নভেম্বরে যে পরীক্ষা হবে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য এই ভিডিও লিঙ্কটা উৎসর্গ করা হলো। আর্টিস্ট দিল মামুনি ফাউন্ডেশন। আচ্ছা, প্রথম হলো আইন। তো আমরা জানি আইন কাকে বলে। আইন হলো ইংরেজি ল শব্দ, বাংলা হলো আইন। বিভিন্ন আইন বিজ্ঞানে আইন বিভিন্নভাবে অর্থ করছেন, নির্মাতা উল্লেখ করল। প্রখ্যাত আইন বিজ্ঞানী জন অস্টিনের মতে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ হলো আইন। সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ হলো আইন। অধ্যাপক সামন্ডের মতে বিচার প্রশাসন কাজে যে সকল নীতিমালা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয় এবং প্রয়োগ করা হয় তাকে আইন বলে। সুতরাং বলা যায় যে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষ এমন আদেশ বা নিষেধ যা সকলে পালন করতে বাধ্য, অন্য করলে শাস্তির ব্যবস্থা আছে। এলে এক নাম্বার একটা পার্ট হলো আইন কি। এটা গেল আইন কি সমাজ থেকে সৃষ্টি হয়েছে। আইনের উৎস কি, আইন কোথা থেকে সৃষ্টি হয় তা নিয়ে আইনবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মতবাদ লক্ষ্য করা যায়। যেমন কোনো আইনবিদ আইনের উৎস হিসাবে সমাজের প্রথা উল্লেখ করেছেন, সমাজের কথা উল্লেখ করেছেন। আবার কোনো আইনবিদ আইনের উৎস হিসাবে সার্বভৌম ক্ষমতার কথা উল্লেখ করেছেন। যারা আইনের উৎস হিসাবে সমাজের কথা উল্লেখ করেছেন তাদের বক্তব্য হলো মানুষের আচার আচরণ ধীরে ধীরে এমন সময় আইনে রূপান্তর লাভ করে। আর যারা আইনের উৎস হিসাবে সার্বভৌম ক্ষমতাকে বেছে নিয়েছে তাদের বক্তব্য হলো সার্বভৌম ক্ষমতা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, যা কর্তৃত্ব থেকে আইনের সৃষ্টি হয়। এখানে বলা যায় আইন সার্বভৌম ক্ষমতার কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা কর্তৃত্ব থেকেই সৃষ্টি হয়, আবার সমাজ থেকেই সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের আচার আচরণ ধীরে ধীরে একসময় আইনে রূপান্তরিত হয়। সুতরাং আইন সমাজ থেকে সৃষ্টি হয়েছে, এই কথাটি অসত্য নয়। এখন বলবো কাইন্ডস অফ ল, আইনের প্রকারভেদ। আইনের অনেকগুলো প্রকার আছে। নাম্বার হলো নৈতিক আইন, নাম্বার 2 হলো প্রাকৃতিক আইন, নাম্বার 3 হলো প্রচলিত আইন, নাম্বার 4 হলো সাংবিধানিক আইন কনস্টিটিউশনাল ল, নাম্বার 5 হলো প্রথাসিদ্ধ আইন কনভেনশনাল ল, নাম্বার 6 হলো সাধারণ আইন জেনারেল ল, নাম্বার 7 হলো ন্যায়সঙ্গত ন্যায়পরায়ণ আইন ইকুইটি ল, নাম্বার 8 হলো সামরিক আইন মার্শাল ল, নাম্বার 9 হলো প্রশাসনিক আইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল, নাম্বার 10 হলো আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল, নাম্বার 11 হলো নৈতিক সৈনিক আইন। এটা আবার সৈনিকদের জন্য একটা আইন আছে, সেটা হলো সৈনিক। এখন আমি ব্যাখ্যা করব নাম্বার 1 নৈতিক আইন কাকে বলে। নৈতিক হলো বিশ্বের মানব গোষ্ঠীর জন্য একটা মানব গোষ্ঠীর মধ্যে মূলত বৃহৎ একটা অংশ কোনো না কোনো ধর্ম পালন করে। এই সকল কম বেশি আদর্শভিত্তিক নিয়ম নীতি মেনে চলে। আবার যারা কোনো ধর্ম পালন করে না তারাও কম বেশি আদর্শভিত্তিক নিয়ম নীতি মেনে চলে। যেমন সত্য কথা বলা, সুন্দর ব্যবহার করা, অন্যের উপকার করা ইত্যাদি, এগুলিকে বলে নৈতিক আইন। মানে মোরালিটির সাথে যেটা কানেক্টেড সেটা নৈতিক আইন হিসেবে পরিচিত হয়। যেটা রিলিজিয়ানকে প্রাধান্য দিয়া যে আইনটা প্রভাব বিস্তার করে সেটাই নৈতিক আইন, এবং সেটা মোরালিটি কানেক্টেড উইথ দ্য রিলিজিয়ান, যেটা রিলিজিয়ান কানেক্টেড উইথ দ্য ইসলাম আর যার ধর্ম অনুসারে এটা পজিটিভলি করে রেখে। সুতরাং নৈতিক আইন বোঝা গেল, এটা হলো মোরাল ল। নাম্বার 2 হলো প্রাকৃতিক আইন ন্যাচারাল ল। ন্যাচারাল ল কাকে বলে, যে সকল কাজ আপনিই চলতে থাকে, যেমন দিনের পর রাত, রাতের পর দিন, সূর্যের উপরন্ত উদয়স্ত ইত্যাদি নিয়ম মাফক প্রাকৃতিক আইন অনুযায়ী চলে, এটাই প্রাকৃতিক ন্যাচারাল ল বলে। নাম্বার 3 হলো প্রচলিত আইন। সমাজে যে সকল আইন চলমান থাকে, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য যে আইন প্রতিষ্ঠিত আছে তাকে প্রচলিত আইন বলে। নাম্বার 4 সংশোধিত আইন, সাংবিধানিক আইন কনস্টিটিউশনাল ল, যেটা জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক ইত্যাদি বিষয়ে যে আইন সৃষ্টি গৃহীত হয় তা তাকে সাংবিধানিক আইন বা কনস্টিটিউশনাল ল। নাম্বার 5 হলো প্রথাসিদ্ধ আইন কনভেনশনাল ল। সুন্দর অতীতকাল থেকে জনগণ যে সকল রীতিনীতি পালন করে আসছে এবং কালক্রমে যা আইনে পরিণত হয় তা হলো প্রথাসিদ্ধ আইন, কনভেনশনাল ল। নাম্বার 6 সাধারণ আইন জেনারেল ল। দেশের সাধারণ জনগণের প্রতিষ্ঠার জন্য সরকার যে আইন প্রণয়ন করে এটা সাধারণ আইন হিসেবে পরিণত হয়। নাম্বার 7 ন্যায়পরায়ণ আইন মানে ইকুইটি ল। সাধারণ মানুষ যে সকল প্রতিকার দেওয়া যায় না
সে সকল ক্ষেত্রে ন্যায় নীতি বিবেক সুবিবেচনা ইত্যাদি দ্বারা বিচার করতে হয়। একে বলে ন্যায়পরায়ণ আইন। নাম্বার 8 সামরিক আইন মার্শাল ল। দেশের সামরিক সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থায় বা জরুরি অবস্থা রাষ্ট্রপ্রধান যে বিশেষ যা আইন জারি করে সামরিক আইন বলে। নাম্বার 9 প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ল। দেশের সরকারের প্রশাসনিক কর্তব্য পালনের জন্য যে সকল রীতিনীতি অনুসরণ করা হয় সেটা প্রশাসনিক আইন হিসেবে পরিচিত। নাম্বার 10 ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন। একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক কেমন হবে এবং শান্তিকালীন অবস্থায় বা যুদ্ধকালীন অবস্থায় এটা সম্পর্ক কেমন হবে, তার যুদ্ধকালীন অবস্থার সম্পর্ক কেমন হবে, তার যে আইন দ্বারা নির্ধারিত তাকে বলে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। নাম্বার 11 হলো সৈনিক আইন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য যে আইন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ইত্যাদি রক্ষার জন্য বিভিন্ন বাহিনী যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য মধ্যে যে আইন সৃষ্টি করে সেটা হলো সৈনিক আইন নামে পরিচিত হয়। শুধু আমরা 11টা আইন দেখলাম, 11টা প্রকার টাইপস অফ আইন, আইনের সংজ্ঞা পড়লাম, আইনের উৎস এবং এটার সাথে সোর্সটা কী, পাশাপাশি আইনের প্রকারভেদটা দেখলাম 11টা। এরপর হলো আইন উৎস, সোর্স অফ ল। আইনের উৎস কাকে বলে, সোর্স অফ ল আরেকটা পার্ট। এটা হলো অবশ্য পালনীয় যে সকল ঘটনা থেকে মানুষের আচরণবিধি গৃহীত হয় থেকে সূচনা হয়, সেখান থেকে আইনের উৎস সৃষ্টি হয়। বিভিন্ন আইন বিজ্ঞানী আইনের উৎসে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক প্রফেসর এলেন বলেন, এর মধ্যে যার দ্বারা মানুষের আচরণবিধি আইনের মান্যতা লাভ করে তাকে আইনের উৎস বলে। অধ্যাপক ক্যাটন বলেন যে এর মধ্যে বিচারকদের বিচার কার্যের মাধ্যমে যে সকল বিষয় নিয়ে আইন কানুন মর্যাদা লাভ করে তাকে আইনের উৎস বলে। সুতরাং বলা যায় মানুষের আচরণবিধির সূচনা এবং ঘটনা যদি অবশ্য পালনীয় হয় তাহলে তাকে আইনের উৎস হিসাবে বলতে। আইনের উৎসের শ্রেণী বিভাগ। নাম্বার 1 আইনের আনুষ্ঠানিক উৎস। নাম্বার 2 আইনের বস্তুগত উৎস। তারপর বস্তুগত উৎসকে আবার ভাগ করছে প্রথা, কাস্টমস, নজির, প্রেসিডেন্স। আইন প্রণয়ন, ল এনেক্ট। তারপর হলো আইনের প্রণয়ন। তারপর আছে হলো চুক্তি, কন্ট্রাক্ট। হইল ঐতিহাসিক উক্ত, অর্থাৎ হিস্ট্রিক্যাল সোর্স। এই সোর্সটা তাহলে 5 রকমের। এখন আমরা একটা উল্লেখ করব। এটা হলো কি আইনের বস্তুগত উৎস, যে সকল উৎস আইন দ্বারা বৈধতা নয় বরং বিচার কার্য বিষয়বস্তু অর্জন করে তাকে আইনের বস্তুগত উৎস বলে। এটা হলো আইনের বস্তুগত উৎস। আর আইনের আনুষ্ঠানিক উৎস হলো আইনের কোনো বিধি যার মাধ্যমে বৈধতা লাভ করে তাকে আইনের আনুষ্ঠানিক উৎস বলে। আইনের বস্তুগত উৎস যেটা বললাম, যে কোনো থেকে আইন বৈধতা নিয়ে এবং বিষয়বস্তু অর্জন করে তাকে আইনের বস্তুগত উৎস বলে। এটার আবার প্রথা আছে, কাস্টমস। শুধু অতীতকাল যেটা সেটা থেকে প্রচলিত কোনো বিষয় যখন আইনের মর্যাদা লাভ করে তাকে কাস্টমস বা আচরণ রীতিনীতি থেকে সৃষ্টি হয়। নাম্বার 2 হলো নজির। নজির হলো আইনের একটা অন্যতম উৎস। উচ্চতর আদালতের বিচারকগণ তাদের সুচিন্তিত অভিমত দ্বারা একটি নজির স্থাপন করেন। যেক্ষেত্রে নির্দিষ্ট আইন নাই সেক্ষেত্রে বিচারকগণ প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যকে তাদের নিজস্ব অভিমত দ্বারা আইন প্রণয়ন অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদান করেন। বিচারকগণ কর্তৃক এই আইন বা সিদ্ধান্ত পরবর্তী কোনো মামলার জন্য নজির হিসাবে কাজ করে, প্রেসিডেন্স যেটা। তারপর মানে সি অথবা আইন প্রণয়ন। সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বা সার্বভৌমত্ব কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক আইন তৈরি করাকে আইন প্রণয়ন বলে। চুক্তি, কন্ট্রাক্ট। 2 বা ততোধিক পক্ষ আইনসঙ্গত কোনো কাজ বিরত থাকার জন্য সম্মত হলে তাকে চুক্তি বলে। অন্যভাবে বলা যায় আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। পারস্পরিক চুক্তি থেকে আইনের উৎস সৃষ্টি হয়। নাম্বার 5 এটার বস্তুগত উৎস আন্ডারে আইনের বস্তুগত উৎস আন্ডারে হইল কি হিস্টোরিক্যাল সোর্স। যে উৎসগুলি আদালত কর্তৃক স্বীকৃত নয় তাকে ঐতিহাসিক উৎস বা হিস্টোরিক্যাল সোর্স বলে। যাক, আমরা আজকে এইগুলো আলাপ করলাম। 4টা পার্ট। এগুলো আইনের উৎসগুলো, আইনের উৎস কোথা থেকে সৃষ্টি হয় এবং আইনের প্রকারভেদ
আইনের উৎসের প্রকারভেদ এগুলো আমরা আলাপ করলাম। এটা আমাদের জাতীয় ইউনিভার্সিটি 2024-25 জন্য পরীক্ষার জন্য আমরা ফলো করব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।